কমছে না হামের মৃত্যুর মিছিল। আজও সিলেট ও ময়মনসিংহে 2 শিশুর প্রাণহানি, টিকা না দেয়ায় ডক্টর ইউনূসের সাবেক স্বাস্থ্য উপদেষ্টা সহ 5 জনের বিরুদ্ধে মামলা। আমরা বিজিবি সীমান্তের জনসাধারণ এবং বিজিবির সমন্বয়ে অসীম প্রতিরোধ কল্পে সদয় সর্বদা প্রস্তুত রয়েছি। সীমান্তে পশ্চিম ঠেকাতে তৎপর বিজেপির শক্ত অবস্থান আর কঠোর নজরদারির কারণে রাতের অন্ধকারে 21 জনকে সরিয়ে নিল বিএসএফ। বগুড়ায় হরিজনদের জীবনমান উন্নয়নে নির্মিত হচ্ছে 2টি বহুতল ভবন, এক কক্ষের ফ্ল্যাটে অখুশি পরিচ্ছন্নতা কর্মীরা। কি ঘরে যেরকম আগে থাকতাম সেই পরিবেশটা আবার ওই পরিবেশেই চলে আসলো। বিল্ডিং করে দিলে আমাদের কোনো সুবিধা পেলাম না। তুই ছেলে মেয়ে বেটার বউ নিয়ে থাকতে পারবো একটা ঘরে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা বিষয়টা অবগত করবো যে স্যার এখানে যদি একটা না করে যদি সেপারেট যদি 2টা রুম যদি করা যায় তাহলে তারা আরেকটু ভালো হয়তো সুন্দর পরিবেশে তারা থাকতে পারে। আমন্ত্রণ সংবাদ সারা দেশে, আপনাদের সঙ্গে আছি আমি স্নিগ্ধ পুরবী। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবারে জানিয়ে দেব পুরো খবর। হাম উপসর্গে থামছেই না মৃত্যু। 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে সিলেট ও ময়মনসিংহে প্রাণ গেছে আরও 2 শিশুর। প্রাদুর্ভাব শুরুর পর এ নিয়ে সিলেটে মৃত্যু হল 66 জনের। জেলার বিভিন্ন হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন 55 জন, মোট চিকিৎসাধীন 270 জন। ময়মনসিংহ মেডিকেলে 24 ঘন্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন 29 জন। চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন 17 জন, মোট চিকিৎসাধীন 112 জন। হাম আক্রান্ত রোগীদের ভিড় রয়েছে বরিশাল, চট্টগ্রাম, রংপুর ও খুলনার বিভিন্ন হাসপাতালে। কোথাও কোথাও আইসোলেশন ওয়ার্ডে শয্যার সংকটে ভোগান্তি পোহাতে হচ্ছে রোগী ও স্বজনদের। হামের উপসর্গ দেখা দিলে আতঙ্কিত না হয়ে রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ চিকিৎসকদের। জ্বর আছিল, জ্বর 2 দিন বাইয়া যে হাম বাড়াইছি, হাম বাড়াইও কালকে ভর্তি হয়েছে। প্রথমে হয়েছে কাশ, সর্দি, পেটলামা, হাসি, এর বাদে আইছে যে এটারে আপনার হাম রোগ। হাম পরিস্থিতির খবর জানাতে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খোকন চৌধুরী। খোকন, হামের প্রকোপ ও মৃত্যু তো কিছুতেই কমছে না, এ বিষয়ে কি বলছেন চিকিৎসকরা? পূর্বী প্রথমেই বলে রাখতে চাই, গেল 24 ঘন্টায় কিন্তু কুমিল্লায় হাম সংক্রমণ নিয়ে আরও 20 জন রোগী ভর্তি হয়েছে। অর্থাৎ এই চলতি মাসেই প্রতিদিনই কিন্তু গড়ে 30-35 জন করে কিন্তু ভর্তি হচ্ছেন এবং এর মধ্যে আজকেই 20 জন ভর্তির আমরা তথ্য পেয়েছি সিভিল সার্জন অফিস থেকে। তবে বিশেষজ্ঞ চিকিৎসকরা যেটি বলছেন যে প্রথম যেই কারণটি সেটি তো এর আগে গেল 2 বছর ধরেই কিন্তু হামের টিকা না থাকার কারণে কিন্তু অনেক শিশু পারে, ফলে এই সমস্ত শিশুরাই কিন্তু বেশি আক্রান্ত হচ্ছেন। এর মধ্যে নতুন যারা শিশু আক্রান্ত হচ্ছেন, বিশেষ করে 6 থেকে 8 মাস বয়সী, এদের মধ্যে কিন্তু বেশিরভাগ সময় পুষ্টিহীনতার অভাব দেখা যাচ্ছে। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন যে এইসব শিশুদের ক্ষেত্রে আসলে যে মায়েদের যে পরিমাণ যত্ন নেওয়ার কথা বা যে পরিমাণ পুষ্টিকর খাবার দেওয়ার কথা সেই পরিমাণে দেওয়া হচ্ছে না, ফলে কিন্তু পুষ্টিহীনতায় যে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা সেটি কিন্তু অনেক অংশেই কমে যাচ্ছে। ফলে এর অল্প আক্রান্ত হলেই কিন্তু দেখা যাচ্ছে শিশু একেবারেই চূড়ান্ত পর্যায়ে চলে যাচ্ছে। ফলে পুষ্টির দিকেই তারা বেশি নজর দিতে বলছেন। এছাড়া গেল কয়েক মাসে কিন্তু কুমিল্লায় 1700 অধিক রোগী কিন্তু হাম সংক্রমণ নিয়ে ভর্তি হয়েছে। তার মধ্যে 111 জন হাম আক্রান্ত বিশেষ করে হয়েছে। শয্যা সংকটও কিন্তু চোখে পড়ার মতন পুরোপুরি। ধন্যবাদ আপনাকে খোকন। হামে শিশু মৃত্যুর দায়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 5 জনের নামে মামলা করা হয়েছে। সকালে ঢাকার সিএমএম হাসপাতালে আদালতে মামলা করেন কিশোরগঞ্জ 5 আসনের সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল।
অন্যান্য যাদের আসামি করা হয়েছে তারা হলেন সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, সাবেক স্বাস্থ্য সচিব সাইদুর রহমান, ডক্টর ইউনূসের তৎকালীন বিশেষ সহকারী ডাক্তার সায়েদুর রহমান এবং সাবেক স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার আবু জাফর। 20 মে হামের টিকা সংক্রান্ত বিষয়ে সংবাদ সম্মেলন করে ইউনিসেফ। সংস্থাটির প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স সেদিন জানান, টিকা সংকট নিয়ে অন্তর্বর্তী সরকারকে 10 বার সতর্ক করেছিল ইউনিসেফ। দেওয়া হয়েছিল 5টি চিঠিও। ইউনিসেফের দাবি, টিকা কিনতে অর্থ নয়, ছিল ক্রয় সংক্রান্ত জটিলতা। গেল 15 মার্চ থেকে এ পর্যন্ত হাম ও উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 620 জনে। Korean super spicy flavor Mr. Noodles. Bro, what a chal. আজও 5 দফা দাবিতে বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। তবে রোগীদের কথা বিবেচনায় রেখে বহির্বিভাগ ও জরুরি বিভাগ কর্মবিরতির আওতামুক্ত রাখা হয়েছে। ইন্টার্ন চিকিৎসকরা জানান, 6টি দাবির মধ্যে প্রথম দাবির বিষয়ে আশ্বস্ত করার চেষ্টা করা হলেও বাকি দাবিগুলো নিয়ে এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে বাধ্য হয়ে তারা কর্মবিরতি পালন করছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত টানা কর্মবিরতি চলবে। তাদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করে ক্লাস বর্জন করেছেন মেডিকেল কলেজের শিক্ষার্থীরাও। এর আগে 3 দিন ধরে বিক্ষোভ কর্মসূচি থেকে আলটিমেটাম দিলেও দাবি না মানায় রোববার সকাল 11:30 থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেন ইন্টার্ন চিকিৎসকরা। দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফ এর পুশ ইন চেষ্টা ঠেকাতে তৎপর বিজিবি। শক্ত অবস্থানের কারণে সীমান্ত জড়ো করা মানুষদের সরাতে বাধ্য হল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। রোববার কুড়িগ্রামের রৌমারী উপজেলার বকবান্দা ও ঝাউবাড়ি সীমান্ত দিয়ে ভারতীয়দের পুশিনের চেষ্টা করে বিএসএফ। বিজিবি ও স্থানীয়রা জানান, সীমান্তের সিঁদুরটিলা ক্যাম্পে বিএসএফ সদস্যরা 2টি ট্রাকে করে বেশ কিছু মানুষকে কাঁটাতারের কাছে নিয়ে আসেন। উদ্দেশ্য ছিল রাতের অন্ধকারে তাদের বাংলাদেশে ঠেলে পাঠানো। পরে বিজিবি ও গ্রামবাসীর ঐক্যবদ্ধ প্রচেষ্টায় পিছু হটতে বাধ্য হয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। এদিকে পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্তে বিএসএফ এর পুশিন চেষ্টায় শূন্যরেখায় আটকা পড়ে 10 নারী, পুরুষ ও শিশু। কিন্তু বিজিবির শক্ত অবস্থানের কারণে 4 দিনের মাথায় তাদের ফেরত দিতে বাধ্য হয় বিএসএফ। গতরাতে কয়েক দফায় সীমান্তের ফ্লাড লাইট বন্ধ করে তাদের সরানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারী 56 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সিরাজুল ইসলাম। ঠাকুরগাঁয়ের মশালগাঁও সীমান্তে জড়ো করা 11 জনকে 2 দিন পর ফিরিয়ে নিয়েছে বিএসএফ। গতরাত 3টার দিকে তাদের সীমান্ত থেকে সরিয়ে নেওয়া হয়। এর আগে শুক্রবার সীমান্ত দিয়ে বাংলাদেশে 11 জনকে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবির দৃঢ়তায় ব্যর্থ হয় তারা। চট্টগ্রামে বাকুলিয়ায় আলোচিত শিশু ধর্ষণ মামলার আসামি মনির হোসেনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে আদালত। দুপুরে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের চার্জশিটের ওপর শুনানি শেষে এ আদেশ দেন। একই সঙ্গে আদালত ও মামলার চার্জ গঠনের শুনানির জন্য কাল সময় নির্ধারণ করেন। ট্রাইব্যুনালের বিচারক শুনানির শুরুতেই আসামি মনিরকে তার আইনজীবী আছে কি না জিজ্ঞেস করেন। জবাবে আইনজীবী নেই বললে আদালত আসামির ইচ্ছায় তার পক্ষে আইনজীবী নিয়োগের কথা জানান। এর আগে গত 21 মে বাকুলিয়ায় 4 বছরের শিশু ধর্ষণের অভিযোগে মনির নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। পরে মাত্র 5 কার্যদিবসে এ মামলার চার্জশিট দেয় আইনশৃঙ্খলা বাহিনী। অভিযোগপত্র প্রদানের পরে গতকালকে মামলাটি বদলি হয়ে বিজ্ঞ ট্রাইব্যুনাল শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে এসেছে। সন্তুষ্ট হয়ে এই মামলাটির রিপোর্ট আমলে গ্রহণ করবে। আগামীকাল চার্জ গঠন করা হবে। দর্শক, সীমান্ত পরিস্থিতির আরো খবর জানাতে পঞ্চগড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রনি মিয়াজি। রনি, সীমান্তে এখন পরিস্থিতি কেমন দেখছেন এবং বিজিবির তৎপরতা কেমন?
জি, পূরবী পঞ্চগড়ের যে বড়বাড়ি সীমান্ত, এই সীমান্তের অবস্থা কিন্তু গতকালকের তুলনায় অনেকটাই ভালো, কারণ বিজিবির যে সিদ্ধান্ত এবং অবস্থানের কারণে কিন্তু বিএসএফ ব্যর্থ হয়ে কিন্তু তারা যে 10 জনকে পঞ্চগড়ের সীমান্তে, ভারতীয় সীমান্ত থেকে বাংলাদেশে ঠেলে দিচ্ছিল, তারা কিন্তু ব্যর্থ হয়েছে। কারণ আমরা স্থানীয়দের সাথে কথা বলেছিলাম, কিছুক্ষণ আগে আমি বিজিবির কর্মকর্তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলছিলেন যে আজ রাত 1:30টার দিকে হঠাৎ করে ফ্লাড লাইট বন্ধ করে তারা কয়েক দফা বন্ধ করেই তারা যে 13 জন সীমান্তে রেখায় অবস্থান করছিল তাদেরকে তারা ফিরিয়ে নিয়ে গিয়েছে। এবং আমরা দেখছি যে বিজিবি কিন্তু বিভিন্ন এলাকার পাশাপাশি এই এলাকাটি কিন্তু একেবারে তারা টহল জোরদার করেছে এবং বিভিন্ন অবস্থানে তারা মানুষদের সাথে কথা বলেছিলাম, তারা বলছে যে তারা গ্রাম্য এলাকায় থাকে, তারা সীমান্তে। তবে স্থানীয় মানুষদের সাথে কথা বলেছিলাম, তারা বলছে যে তারা গ্রাম্য এলাকায় থাকে, তারা সীমান্তে থাকে, সীমান্ত যেন আগের মতো, এবং তারা কিন্তু তার অনুরোধ জানিয়েছে। এবং আমরা পঞ্চগড়ের যেহেতু প্রায় 286 কিলোমিটার সীমান্ত রয়েছে, সীমান্তে কিন্তু 3টি ব্যাটালিয়ন দায়িত্ব পালন করছে। আমরা 3টি ব্যাটালিয়নের যারা কর্মকর্তা রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা বলছেন যে তারা বিভিন্ন এলাকায় তারা তাদের টহল জোরদার করছে, কঠোর অবস্থানে তারা রয়েছে। এবং বিজিবি তাদের জায়গা থেকে যেটি আমাদেরকে নিশ্চিত করেছে যে তারা কোনোভাবে পুশিন গঠন করবে না এবং ভারত থেকে বাংলাদেশে কাউকে আসতে দেবেন না। এবং স্থানীয়রা কিন্তু দেখছি যে তারা বিজিবিকে সহযোগিতা করছে এবং আমাদের আশপাশে কিন্তু অনেক থাকতে রয়েছে। পূরবী, ধন্যবাদ রনি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। একটু বৃষ্টিতেই সড়কে দেখা দেয় জলাবদ্ধতা। বরিশাল নগরীর ওই সড়কের পাশে দীর্ঘদিন বেদখলে থাকা ড্রেনের জমি দখলমুক্ত করেছে সিটি কর্পোরেশন। স্থানীয়রা ভেবেছিলেন উদ্ধার হওয়া জমিতে ড্রেন হবে, কেটে যাবে জলাবদ্ধতার ভোগান্তি, কিন্তু সেখানে বহুতল মার্কেট নির্মাণ করতে যাচ্ছে সিটি কর্পোরেশন। কর্তৃপক্ষ বলছে মার্কেট হলে সিটি কর্পোরেশনের আয় বাড়বে। বিস্তারিত কাউসার হোসেনের প্রতিবেদনে। কয়েক দফা অভিযান চালিয়ে নগরীর বগুড়া রোডে নিজস্ব মালিকানাধীন প্রায় 10% জমি উদ্ধার করে বরিশাল সিটি কর্পোরেশন। এখন ওই জমিতে মার্কেট নির্মাণের উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। 3.25 কোটি টাকা ব্যয়ে প্রথম পর্যায়ে 3 তলা ভবনের টেন্ডার প্রক্রিয়াও শেষ হয়েছে এরই মধ্যে। টেন্ডার প্রক্রিয়াধীন আছে, ইভ্যালুয়েশন কার্যক্রম চলমান আছে আর কি। এটার উদ্দেশ্য যদি বলেন, আসলে সিটি কর্পোরেশনের আয় বর্ধনটাই আমাদের প্রধান উদ্দেশ্য হিসাবে আর কি আমরা চিন্তা ভাবনা করছি। অথচ মাত্র আধা ঘন্টার বৃষ্টিতে তলিয়ে যায় গোটা সড়ক। বগুড়া রোড এলাকায় অবস্থিত জেলার সবচেয়ে বড় সরকারি বালিকা বিদ্যালয়ে আছে একাধিক কোচিং সেন্টার। তাই বর্ষাকালে জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে পড়েন শিক্ষার্থী সহ সাধারণ পথচারীরা। তাই ড্রেনের জমিতে ড্রেনই চায় স্থানীয়রা। সাবেক প্রশাসক যখন ড্রেনের কাজ শুরু করেছিল তখন আমরা খুবই আশা ছিল আমাদের যে টোটাল রাস্তার 2 পাশে ড্রেন হবে। আমরা শুনতে পারছি এই জায়গায় একটা স্থাপনা করার জন্য আর সিটি কর্পোরেশন একটা টেন্ডার ডাকছে, কিন্তু ড্রেনের জায়গায় তো আসলে ড্রেন হবে। এখানে ভোগান্তি বাড়বে, কারণ এখানে একটা সরকারি স্কুল আছে এবং বিভিন্ন কোচিং সেন্টার আছে। ভূমি অফিস বলছে সিটি কর্পোরেশনের মালিকানা বগুড়া আলেকান্দা মৌজার 3 নম্বর এসে খতিয়ানের 4044 নম্বর দাগে 9.9% জমি ড্রেন শ্রেণীর। আমরা আমাদের রেকর্ড রুমে রক্ষিত বই নিয়ে এসে পর্যালোচনা করে দেখলাম যে 4044 দাগটি হচ্ছে ড্রেন শ্রেণী হিসেবে শ্রেণীভুক্ত। এটা বরিশাল সিটি কর্পোরেশনের নামের মালিক হিসেবে খতিয়ানভুক্ত রয়েছে। সিটি কর্পোরেশনের বর্তমান প্রশাসক জানান ওই জায়গায় মার্কেট নির্মাণের পরিকল্পনা আগের প্রশাসকের। আগে ড্রেন, তার উপর মার্কেট নির্মাণ হবে বলে আশ্বস্ত করেন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন। ড্রেনের জায়গায় অবশ্যই ড্রেন হবে, ড্রেনকে রেখেই আমরা তার উপর হয়তো ওই কৌশলী এখানে স্টল করা হবে, যে স্টলগুলো সিটির জায়গার উপর সিটি করবে আর কি। কোটি কোটি টাকা ব্যয় করে এক যুগেও এই মার্কেট ভবনের নির্মাণ কাজ শেষ করতে পারেনি, অথচ এখন আবার ড্রেনের জমিতে মার্কেট নির্মাণের উদ্যোগ নিয়েছে নগর কর্তৃপক্ষ। এছাড়া কুয়াকাটায় রিসোর্ট নির্মাণের নামে 5 কোটি টাকা খরচ করে বসে আছে বরিশাল সিটি কর্পোরেশন। কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল। পরিচ্ছন্নতা কর্মীদের জীবনমান উন্নয়নে 2023-24 অর্থবছরে বগুড়ায় 2টি হরিজন পল্লীতে হরিজন পরিবারগুলোর জন্য 2টি বহুতল ভবন নির্মাণের অনুমোদন দেয় সরকার।
কাজ শুরু হলেও হরিজনরা বলছেন এসব ভবনে তাদের যে ফ্ল্যাট দেওয়ার কথা সেখানে থাকার জন্য একটি ঘরই পাচ্ছেন তারা। টিনশেড ঘর থেকে হয়তো পাকা দালান পাবেন, কিন্তু পরিবারের সবাইকে নিয়ে আগের মতো সেই একটি ঘরে গাদাগাদি করে থাকতে হবে। ফ্ল্যাটগুলোতে তাই কমপক্ষে 2টি করে কক্ষ রাখার দাবি পরিচ্ছন্নতা কর্মীদের। বিস্তারিত জানাচ্ছেন মেহরুল সুজন। বাবা মা আসলে বাড়িতে ঘুমাতে পারি না, সব একসাথে নিয়ে ঘুমাওয়া লাগে, কি করব? তাহলে ছেলে মেয়ে যখন বড় হবে, বিয়ে শাদী দিব, তাদেরকে কোথায় রাখবো? বগুড়ার কাটনারপাড়া হরিজন কলোনির এই গৃহবধূ তার আবাসনের যেমন বর্ণনা দিলেন, তেমনটাই চিত্র দেশের সব হরিজন পল্লীর। সমাজের পরিচ্ছন্নতা কর্মীদের জীবনমান উন্নয়নে সারা দেশে তাদের জন্য বহুতল ভবনে আবাসনের উদ্যোগ নিয়েছে সরকার। এরই মধ্যে চকসূত্রাপুর হরিজন কলোনিতে 18 কোটি 46 লাখ টাকা ব্যয়ে শুরু হয়েছে 7তলা ভবন নির্মাণের কাজ। 10 কোটি টাকা ব্যয়ে শুরু হবে কাটনারপাড়া হরিজন কলোনির বহুতল আবাসিক ভবনের কাজও। তবে পরিবার প্রতি মাত্র একটি ঘর বরাদ্দ থাকায় বহুতল ভবনের ফ্ল্যাট খুব একটা আনন্দিত করছে না হরিজনদের। কি ঘরে যেরকম আগে থাকতাম, সেই পরিবেশটা আবার ওই পরিবেশেই চলে আসলো। বিল্ডিং করে দিলে আমাদের কোনো সুবিধা পেলাম না। আগে পৌর যে ভবনগুলো আছে দেখেন আপনার, রান্নাঘরও আছে, একটা রুম আছে, ছোট্ট একটা বারান্দা আছে, খাওয়া দাওয়ার মতন। খালি কি বাথরুম একটা যোগ হচ্ছে আমাদের, তার সাথে আর কিচ্ছু যোগ হচ্ছে না। হরিজনরা বলছেন প্রকল্পের শুরুতে তারা জানতেন পরিবার প্রতি 2টি করে কক্ষ পাবেন। এখন তাদের জন্য একটি কক্ষ বরাদ্দ রাখা হচ্ছে। ফলে এখনকার চেয়ে খুব একটা ভালো অবস্থায় পরিবার নিয়ে বসবাস করতে পারবেন না বলেই মনে করছেন তারা। 2 ছেলে মেয়ে বেটার বউ নিয়ে থাকতে পারবো একটা ঘরে? বলেন, তাহলে আমাদের ঘর ভাঙে কি লাভ হলো? তাহলে ওই ঘরেই থাকতো। আমাদের বলছে তোমাদের 3টা করে রুম দিব, এই কথা বলে আমাদের ভাঙছে। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন একটি কক্ষের পাশাপাশি হরিজন পরিবার ডাইনিং স্পেসও পাবেন কক্ষ হিসেবে ব্যবহারের জন্য। তবে এরপরও তারা যদি আপত্তি করেন, সেক্ষেত্রে প্রকল্পের নকশা পরিবর্তনের জন্য মন্ত্রণালয়ে জানানো হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা বিষয়টা অবগত করবো যে স্যার এখানে যদি একটা না করে যদি সেপারেট যদি 2টা রুম যদি করা যায়, তাহলে তারা আরেকটু ভালো হয়তো সুন্দর পরিবেশে তারা থাকতে পারে, সিকিউরিটিও তাদের মধ্যে থাকবে। সরকারের পরিকল্পনা অনুযায়ী নগরীর চকসূত্রাপুর হরিজন কলোনিতে 72টি এবং কাটনারপাড়া কলোনিতে 36টি ফ্ল্যাট নির্মাণ করা হবে। 2027 সালের আগস্ট নাগাদ শেষ হবে নির্মাণ কাজ। হরিজন সম্প্রদায়ের মানুষেরা বলছেন এভাবে যদি আবারও একটি করে ঘর বরাদ্দ দিয়ে তাদেরকে আবাসনের ব্যবস্থা করা হয়, তাহলে সরকারের এই নতুন প্রকল্প তাদের তেমন কোনো কাজে আসবে না, বরং আগের যে বিড়ম্বনাময় জীবন তাদের ছিল, সেই বিড়ম্বনা নিয়েই তাদের জীবন কাটাতে হবে। মেহেরুল সুজন, যমুনা নিউজ, কাটনারপাড়া হরিজন কলোনি, বগুড়া। দখল দূষণের কবলে পড়ে অস্তিত্ব সংকটে লক্ষ্মীপুরের ঐতিহ্যবাহী রহমতখালী খাদ। অতীতের খরস্রোতা জলাশয় এখন পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। 2 পাড় দখল করে অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। বন্ধ হয়ে যাচ্ছে স্বাভাবিক পানি প্রবাহ। এতে বাড়ছে জলাবদ্ধতা, হুমকির মুখে পরিবেশ ও জীববৈচিত্র্য। লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থেকে মজু চৌধুরী হাট পর্যন্ত বিভিন্ন এলাকার উপর দিয়ে বয়ে গেছে রহমতখালী খাল। একসময় এই খাল দিয়ে চলতো পালতোলা নৌকা, মালবাহী ট্রলার, স্পিড বোট। কিন্তু দখল দূষণে 40 কিলোমিটার দৈর্ঘ্যের খালটি এখন মৃতপ্রায়। প্রভাবশালীদের ছত্রছায়ায় খালের দুপাশে গড়ে উঠেছে অসংখ্য অবৈধ স্থাপনা, বহুতল ভবন। ফলে পানি প্রবাহ অবরুদ্ধ হয়ে বন্ধ হয়ে গেছে সব ধরনের নৌ চলাচল। শহর ও আশপাশের বাজার এলাকার ময়লা আবর্জনা, প্লাস্টিক বর্জ্য অবাধে ফেলা হচ্ছে খালে। দূষিত কালো পানির দুর্গন্ধে অতিষ্ঠ দুপারের বাসিন্দারা। সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে। এক সময় আমরা এখানে নৌকার থেকে ধান উঠাইতাম, নৌকাতে আবার ধান দিতাম, সার দিতাম, বহুত রকমের করতাম। কিন্তু এখন এই যে খালগুলা ভরাট হয়ে গেছে, ভরাটের কারণে কোনো নৌকা টোকা আইতে পারে না। খালে দোয়া হালা করতাম, গোসল পানি করতাম আমরা। এত সুন্দর পানি আছিল, সাপ্লাই পানির তো পানি এগুলো পরিষ্কার ছিল। পানিগুলো দূষিত হয়ে গেছে। মুরগির বাজার এখানে আবর্জনা ফালাই, সব কিছু বাজারের সমস্ত আবর্জনা এই খালে ফালায়। বর্জ্য ব্যবস্থাপনার অভাবের কারণে এই খালটাও বন্ধ এবং এখানে মশা মাছির উপদ্রব অনেক বেশি। এই খালটা দ্রুত খনন করা দরকার এবং এটা ভালো করে পর্যবেক্ষণ করা দরকার, কারণ এটা লক্ষ্মীপুর শহরের মূল কেন্দ্র। দীর্ঘদিন ধরে খাল রক্ষায় কার্যকর উদ্যোগ না নেয়ায় পরিস্থিতি এখন ভয়াবহ। খাল দখল করে নির্মিত স্থাপনা উচ্ছেদের বিষয়েও উদাসীন প্রশাসন। বিভিন্ন পরিকল্পনা থাকলেও সেগুলো বাস্তবায়নে উদ্যোগ দৃশ্যমান নয়।
দীর্ঘদিন যাবত খনন না করা এবং বিভিন্ন ধরনের দখল হওয়াতে খালটি বিভিন্ন অংশে মানে প্রস্থে কমে গেছে এবং কিছুটা সেডিমেন্টেশনও হয়েছে। সো এই মুহূর্তে আমাদের যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটি খালটি খনন করা প্রয়োজন এবং এই উদ্যোগ ইতিমধ্যে আমরা গ্রহণ করেছি। টেকনিক্যাল কমিটি গঠন করা হয়েছে, তারা ইতিমধ্যে সাইট ভিজিট করেছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এইটার খননের সাথে সাথে আমরা শহর অংশে প্রায় 3 কিলোমিটার জায়গায় আমরা বিউটিফিকেশনের কাজটা করবো আর কি। পানি সম্পদ মন্ত্রী জানিয়েছেন, খালের অবৈধ দখল ও প্রতিবন্ধকতা চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনের সঙ্গে সমন্বয় করা হচ্ছে। খালসহ শহরের জলাশয়গুলো বাঁচিয়ে রাখতে সরকারি উদ্যোগের পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর তাগিদ টিআইবি কর্মকর্তার। ফিজিবিলিটি স্টাডির মাধ্যমে আমরা সেটাকে সমাধান করার লক্ষ্যে কাজ করার জন্য উদ্যোগ নিয়েছি। আমরা যদি এই প্রকল্পটা হাতে নিতে পারি, আমার বিশ্বাস যে লক্ষ্মীপুরের যে জলাবদ্ধতার যে ব্যাধি, দীর্ঘদিনের মানুষের কষ্টের জায়গা, সেখান থেকে আমরা মুক্ত হতে সক্ষম হব। জনগণকে যদি অ্যাওয়ারনেস বিল্ড আপ করা যায়, সচেতন করা যায়, তাহলে খালের ঐতিহ্য ফিরে আসবে এবং এই খাল দিয়ে একসময় যেভাবে এখানে নারিকেল সুপারি নৌকা চলাচল করত, সেরকম পূর্বের ঐতিহ্য ফিরে আসবে বলে আমরা মনে করছি। ব্রিটিশ আমলের খালটি আগের অবস্থায় ফিরিয়ে আনার দাবি স্থানীয়দের। সাবরিনা লিজা, যমুনা নিউজ। যশোরে নেশার টাকা না পেয়ে নিজ স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ভোরে সদর উপজেলার শেখহাটি তামালতলা এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, সুজন ও তার স্ত্রী সামিরা তামালতলার একটি বাড়িতে ভাড়া থাকেন। ভোরে নেশার টাকা চাওয়াকে কেন্দ্র করে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে সুজন ধারালো চাকু দিয়ে সামিরার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এ সময় নিজের শরীরেও আঘাত করে সুজন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক সামিরাকে মৃত ঘোষণা করেন। সুজন চিকিৎসাধীন রয়েছেন। এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।